মিলে আপনাদের ঘটনাগুলোর ডিটেইল আমরা জানতে পারি, যাতে করে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারি। তো আমাদের এখন তো মানে এই সমস্ত হলেই আমাদের যিনি অতিথি আছেন এবং তার কাছ থেকে আমরা মূলত গল্পগুলো শুনবো। তার সাথে অদ্ভুত কিছু ঘটনা হয়েছে এবং তিনিও আপনাদের অনেকের মতোই ভীষণ আগ্রহী ছিলেন, চেয়েছিলেন আমাদেরকে আপনাদের মতো এই গল্প বা ঘটনাগুলো জানাতে। কিন্তু ঘটনা জানানোর ক্ষেত্রেই হলো বাধা, মানে কোনো একটা শক্তি বা কোনো একটা কিছু যারা চায় না আমরা ঘটনাগুলো জেনে যাই। সেই ব্যাপারটা দিয়ে শুরু করছি আজকের ভূতাচন। আমি শুধু আপনার পরিচয়টা একটু জানবো। আমি নূর আহমেদ। আমি লাস্ট নেমটা উচ্চারণ করছি না এই কারণে যে অনেকেই আমার লাস্ট নেমে আমাকে চিনতে পারেন, এই কারণে আমি উচ্চারণ করছি না, একদমই দরকার নেই। তবে ওল্ড টাউন নামে আপনি আমাকে করতে পারেন, রিকগনাইজ করতে পারেন। ওল্ড টাউন, তাহলে আমরা সবাই আপনাকে ওল্ড টাউন হিসেবেই এখন কথা বলি। আমরা ওল্ড টাউন হিসেবে। ওল্ড টাউন, আপনার তো গল্প ছিল কিছু এবং সেই গল্পগুলো আপনি আমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলেন। তারপরে একটা পর্যায়ে আপনি আমাকে এসএমএস করে জানালেন যে আপনি শেয়ার করতে চান না, কারণ কিছু প্রবলেম হচ্ছিল আপনার সাথে। তো পুরো আমরা সেই ব্যাপারটাই জানতে চাচ্ছি, কি হয়েছিল ঘটনাটা না, মানে জাস্ট যেহেতু আপনি ঘটনাটা আসলে শেয়ার করতে চাচ্ছেন না, তো সেই ঘটনাটা শেয়ার করার ক্ষেত্রে কি বাধা এসেছিল? প্রথমত আমি যখন আপনাদের এই ভূত এফএম নিয়ে কাজ দেখি, শুনি, আসলে শুনি, তখনই আমার আগ্রহ জাগে এবং ছোটবেলা থেকেই আমি প্রচুর কৌতূহলী। যে কোনো বিষয়, বিশেষ করে নর্মাল যদি কোনো কিছু হয় তার প্রতি আমার প্রচুর কৌতূহল থাকে। তো আমার ইচ্ছা ছিল যে আপনাদের সাথে যোগাযোগ করে আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা সেগুলো আপনি আমাদের সাথে বলবেন। তো আমি প্রচুর এসএমএস পাঠিয়েছি, অনেকভাবে, অনেক নাম্বার থেকে, অনেক অ্যাকাউন্ট থেকে, কিন্তু কোনোভাবেই সেটা রিচ করেনি, মানে আমাদের কাছে রিচ করে। রেডিও ফুটছে যখন কেউ এসএমএস করে সাধারণত তার কাছে একটা নোটিফিকেশন যায়, সেই নোটিফিকেশন গুলো আমি পাইনি। কিছু কিছু ক্ষেত্রে ঘটেছে যে আমি সকালবেলাতে পেয়েছি যে আমার এসএমএসটি যায়নি। আচ্ছা, এটা হতে পারে, খুবই স্বাভাবিক। তো আমি ডিসিশন নিলাম যে আমি কিছু লিখবো। আচ্ছা, লিখে তারপরে সেটা আপনাদের মানে কাগজ কলমে লিখবো। সেটা রাত ছিল এবং রাত অলমোস্ট 2টা বা 2:30 এরকম সময়টা। তো মজার ব্যাপার হচ্ছে যে একটা অ্যাপার্টমেন্টে আমি থাকছি, সেখানে পুরো ঘর খুঁজে আমি কোনো কাগজ কলম পাচ্ছি না। ডিসেন্ট একটা পেপার যেখানে লেখা যায়, কাগজ না কলম, কলম পাওয়া যায় না এরকম কিছু, কিন্তু ডিসেন্ট কাগজ এবং কলম কিছুই পাইনি। শেষে আমাকে ব্যবহৃত কিছু কাগজের উল্টো পাশে আমাকে লিখতে হয়েছে। তো আমি যখন লেখা শুরু করলাম, লেখার শুরুর আগে আমি শুরু করেছিলাম হচ্ছে যে আপনাদের প্রোগ্রামের যে ধারাটা, প্রথম দিকে আপনারা সায়েন্স এবং বিভিন্ন ধরনের যে যৌক্তিক দিকগুলো তুলে ধরছেন সেইগুলো ছিল, সেগুলো ভালো লাগছিল। কিন্তু পরবর্তীতে টার্ন নিচ্ছিল হচ্ছে গল্প শেয়ারিং, গল্প না আসলে ঘটনার শেয়ারিং গুলোর দিকে। তো আমি ওই দিকে একটু মনোযোগ দিয়েছি। তারপরে এক সময় শুরু করলাম আমার অভিজ্ঞতা লেখার। সেদিন কাগজ কলম কিভাবে পেয়েছিলেন? আমি শেষ পর্যন্ত কাঠ পেন্সিল, আমার ছেলের পেন্সিল এবং অল্প কয়েকটা ব্যবহৃত কাগজ, মানে এক সাইডে লেখা আছে ইউজ করা হয়েছে, ওই ইউজ করা কাগজগুলো আমি ওখানে লিখেছি। আচ্ছা, তো এক সময় আমি দেখতে পেলাম যে, আমি শুনতে পেলাম যে আমার মোবাইলে একটা এসএমএস আসছে। তো আমি সেটা কেয়ার করিনি প্রথমে, অনেক এসএমএস আসে। তো পরবর্তীতে দ্বিতীয়বার যখন আসলো, তো আমি সাধারণভাবে আমরা দেখি যে কি করেছে। তো ওই এসএমএসটা কোনো কি রিপ্লাই এসএমএস ছিল বা এরকম কিছু? না। আচ্ছা, শুধু একটা ওয়ার্ড ইংরেজিতে লেখা, NO। কে পাঠিয়েছিল এটা? এটার কোনো সেন্ডার নেই।
এটা কোনো সেন্ডার নাই, কিন্তু আপনার ইনবক্সে চলে আসলো এবং তখন আপনি লিখছিলেন, যখন আপনি ঘটনা লিখছিলেন তখন আপনার মোবাইলে কেউ SMS করে জানালো নেন ও নো, এবং সেটা কোনো সেন্ডার নাই, কোনো সেন্টার নেই। এবং আপনি নিজেও, আমি যদি জানি আপনি এই সমস্ত এই ব্যাপারে আপনি টেলিকমিউনিকেশনে আছেন, সুতরাং আপনার এই ব্যাপারটা ভুল হওয়া একেবারেই কোনো সুযোগ নেই। মানে সুযোগ একেবারে নেই আসলে ঠিক না, মানে ইম্পসিবল। এক্স্যাক্টলি, কারণ ব্যাপারটা হচ্ছে এটা খুব সাধারণ একটা ব্যাপার যে সেন্ডারকে আপনি এটা বুঝতে পারবেন না। এবং পরবর্তীতে আমি অপারেটর যে আছে সেখানে আমার কলিগস আছে, কলিগ আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকে দেখালাম। তো তারা আমাকে জাস্ট ইগনোর করছে, হচ্ছে যে আমি দূষণ করছি, যোগ করছি, একটা প্র্যাকটিক্যাল যোগ, যে আমি কোনোভাবে বানিয়ে সেটাকে ইন করে তাদেরকে দেখাচ্ছি। তাদের কাছে ব্যাপারটা ঠিক বোধগম্য হয়নি, তারা বুঝতে পারেনি আসলে যে কি হয়েছে ব্যাপারটা। রাইট রাইট। কারণ আমি কারণটা বলিনি যে কোথা থেকে এসেছে ভাই, আমি শুধু তাদেরকে জানতে চেয়েছিলাম যে এটার সেন্টার কি হতে পারে, কিন্তু তারা উত্তর দিতে পারেনি। ওকে। আর এর পরবর্তীতে যেটা হয়, সেই মোবাইলটা সম্পূর্ণ পানিতে পড়ে যায় কি ড্রেনে। কিভাবে সেটা হয়? সেটা হয় হচ্ছে আমি বাইক রাইড করি, বাইক থেকে আমার উপরের পকেটে ছিল, তো কোন একটা ঝাঁকিতে সেটা কয়েকদিন বৃষ্টি প্রচুর হয়েছে। আপনি তখন ওটা রেখে দিয়েছিলেন যে দেখানোর জন্য, প্রমাণস্বরূপ, কিন্তু সেটা আমি আর দেখাতে পাচ্ছি না আজকে আপনাদের। ওকে। তারপর থেকে শুরু হলো আসলে ঘটনাগুলো। তারপরে আমি লেখাগুলো শেষ করলাম, কিন্তু ডিসিশন নিলাম হচ্ছে যে না, আমি সেই লেখাগুলো কিছু অংশ বাদ দিয়ে আপনাদের কাছে পৌঁছাবো। আচ্ছা, কিছু অংশ কেন বাদ দিবেন? কারণ ওই নোয়ের ব্যাপারে যেহেতু এটা একটা মিস্টেরিয়াস হচ্ছে, তো ওই অংশগুলো বাদ দিয়ে আমি লেখাটা লিখে তৈরি করে রেখে আমি ঘুমিয়ে গেছি। তখন অলমোস্ট সকাল হয়ে গেছে, ভোরের আজান দিচ্ছে, ঘুমিয়ে গেছি। তারপরে পরের অনুষ্ঠানে, মানে শুক্রবার ভূত যখন হয়, তো আমি বৃহস্পতিবারে সকালবেলা রওনা দিয়েছি বাসা থেকে, ওই পেপারস গুলো নিয়ে রওনা দিয়ে সরাসরি আপনাদের স্টুডিওর আশেপাশে এসেছি, এবং প্রায় ঘন্টা খানেকের মতো আমি বিভিন্ন অলিগলি বিভিন্ন জায়গায়। আপনি আমাদের এখানে আসতে চেয়েছিলেন, আসলে আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে লেখাটা পৌঁছে দেওয়া, কিন্তু কোনোভাবেই আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কি কারণে এসেছি। মানে আপনি জাস্ট ভুলে গেছেন যে কেন আপনি এখানে এসেছেন, বা কেন আপনি আমাদের অফিসে হচ্ছেন না। আমাদের অফিসের কথা আমার মনে নেই, কিন্তু এটা কি আগে কখনো আপনার এরকম হয়েছে যে মাঝে মাঝে এরকম হচ্ছে বা এরকম ভুলে? না, আমি বাসা থেকে টার্গেট নিয়ে বেরোচ্ছি একটা জায়গায় কাজ করার জন্য, এটা ভুলার কথা না। আর আমার এখানে মানে সবচেয়ে বড় যে অবাক বিষয়, যে আমি কোনো কিছু নিয়ে বের হইনি, আমি শুধু কাগজ দিয়ে বের হয়েছি, সেটা আপনাদের রেজিস্ট্রেশনে রেখে আমি চলে যাবো। ওকে, এটা ছিল আমার। বুঝতে পেরেছি, কিন্তু আমি কোনো দিশা পাইনি, তাই আমি ফিরে গেলাম। বুঝতে পারছি। ফিরে যাওয়ার পরে তখন আমার মনে হলো যে আমি তো আসলে কাগজগুলো পৌঁছে দেওয়ার জন্য গিয়েছিলাম। মানে তখন আমি রিয়েলাইজ করতে শুরু করলাম যে আসলে এটা কি হচ্ছে। রাইট। মানে আপনি যখন আমাদের অফিসের এই জায়গাটা আসলেন বা গুলশানের আশেপাশে ঘুরে গেছেন, আপনার একবারও মনে পড়েনি যে কেন আপনি এসেছেন বা কি কারণ, এর পেছনে কোনো কিছু আপনি খুঁজে পাননি? ওকে, মানে এটা খুবই খুবই অদ্ভুত টাইপের একটা ব্যাপার। এবং এখনো পর্যন্ত আপনার ওই SMS এর ব্যাপারটা খুব রহস্যজনক, যে কি SMS পাঠিয়েছিল আপনাকে, এবং তারপরে আপনি যে আমাদের অফিস খুঁজে পেলেন না, এই পুরো ব্যাপারটাই খুবই রহস্যজনক। এবং রহস্যের শুরুই হচ্ছে SMS দিয়ে। ওকে, তো তারপরে যেটা আমরা করলাম যে ঠিক আছে, forget all things, কোনো কিছু শেয়ার করবো না। তখনই আপনাদের সাথে আমার হলো, যখন SMS সেন্ড করলাম, সাথে সাথে রিপ্লাই করলাম।
যে এটা অ্যাকনোলেজ এবং যখন আপনি ডিসিশন নিলেন যে আমাদেরকে আসল ঘটনাটা বলবেন না তখন আপনি দেখলেন যে আপনার এসএমএসটা গেল এবং আপনার সাথে কমিউনিকেশন আমার হলো এবং আপনি এখনো নিশ্চয়ই আপনি মানে আমি ডিটারমাইন্ড হয়েছি যে আমি ওই অংশটুকু যে অংশটুকু আসলে মূল অংশটুকু ওই অংশটুকু আমি বাদ দেবেন। তবে মানে আমি এর মাঝখানে একটু বলি যে আমাদের মাঝখানে আবারও মানে ফিরে এসছেন আমাদের সুমন ভাই। সবাই অনেক এসএমএস করে বলেছিলেন যে সুমন ভাই কবে আসবেন, সুমন ভাই কবে আসবেন, এবং ফাইনালি সুমন ভাই আমাদের সাথে এখন। তো সুমন ভাই সবাই একটু হ্যালো বললে খুব মনে হয় অনেকেই অনেক দিন ধরে ওয়েট করছিল এটার জন্য। হ্যাঁ, আমি কয়েকদিন ছিলাম না ডেফিনেটলি। লাস্ট কয়টা এপিসোড শাকিব? 10-12টা হবে না, এতগুলো না, 4টা। 1 মাস ছিলাম না, দেশের বাইরে ছিলাম। শাকিব নিশ্চয়ই অলরেডি বলেছে যে কেন বাইরে ফিরে এসেছে এবং কিছু ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স হয়েছে যেটা নিয়ে আমরা একটু পরে আবার আলাপ করবো। জাস্ট টু সে হাই, সবাই হপফুলি ভালো আছে। এবং আমি যা শুনতে পেলাম যে ভূত এফএম এখন বেশ হিট একটা শো, শুনে খুবই ভালো লেগেছে যে সবাই শুনছে, খুব ভালো। আচ্ছা, ভয় পাচ্ছে, হ্যাঁ, ভয় দেখানোটা তো আমাদের মেইন কাজ অ্যাকচুয়ালি। এনিওয়েজ, আমরা আবার এই যে আমরা ঘটনাটা শুনছিলাম এটা খুবই মানে অদ্ভুত টাইপের একটা ব্যাপার না? আমি একটু বলি যে ব্যাপারটা কি হয়েছিল, ছোট্ট করে বলি। সেটা হচ্ছে যে উনি আমাদের ভূত এফএম শোনার পরে ওনার একটা ঘটনা ছিল, যে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলেন, এবং উনি যখন আমাদেরকে এসএমএস করেন তখন এসএমএস আসে না। উনি আমাদেরকে নানাভাবে কমিউনিকেট করার চেষ্টা করেন, ব্যর্থ হন। তারপরে উনি চিন্তা করেন যে কাগজ কলমে লিখবেন। যখন ঘটনার ওই জায়গাটায় পৌঁছেছেন তখন তার মোবাইলটা বেজে উঠলো এবং তিনি মোবাইলটা অন করে দেখেছেন এটা এসএমএস এসছে, জাস্ট একটা ছোট্ট ওয়ার্ড, নো। তারপরে যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো খুব অদ্ভুত। যখন তিনি ডিসিশন নিলেন আবার যে না আমি কিছু শেয়ার করবো না, তখন আমাদের সাথে তার কমিউনিকেশনটা হলো এবং সে দেখলো যে এসএমএস এসছে, যে হ্যাঁ আমরা তার এসএমএস পেতে শুরু করলাম। এবং ফাইনালি ও লাস্টে আজকের দিনে যে ঘটনাটা করছে সেটাও বলবে। একটু মানে খুবই আমার কাছে অদ্ভুত টাইপের লাগছে। আজকে কি হয়েছে একটু বলবেন? আজকে যেটা হয়েছে, মানে আমি প্রচন্ড অবাক হয়েছি ব্যাপারটা, যে আমি আজকে 1.5 বছর যাবত একটা বাইক চালাই, যেখানে আমি কখনো কিক দিয়ে স্টার্ট করিনি, কখনো না, মানে একেবারে কেনার থেকে আজ পর্যন্ত। আচ্ছা। এবং আজকেও চালিয়েছি, সেলফ স্টার্ট হয়েছে, অনেকবার অনেক জায়গায় গিয়েছি। আমি যখন রওনা দিচ্ছি এখানে তখন জাস্ট প্রেস যখন করলাম কাজ করছে না, মানে সেলফ কাজ করছে না, মানে স্টার্ট হচ্ছে না। আর এরপরে আমি আরেকটু করি, আমি কিক দিয়ে স্টার্ট করে আমি চলে এসলাম আপনাদের এখানে, এবং নিচে আসার পরপরই আমি যখন নামলাম এবং অফিসে নিচতলাতে গ্রাউন্ড ফ্লোরে সিকিউরিটির সাথে কথা বলছি যে কিভাবে যেতে হবে, তখনই আপনাদের এই এরিয়ার কারেন্ট চলে গেল, বিদ্যুৎ চলে গেল, লিফট বন্ধ হয়ে গেল। মানে আমাকে 9 তলায় হেঁটে উঠতে হয়েছে। মানে আসলে যদি এগুলোকে আমরা একসাথে ফেলি তাহলে কিন্তু ভয়ঙ্কর রূপ দেয়। হ্যাঁ, মানে আপনার সাথে বারবার করে এটা হচ্ছে। আপনাকে কেউ হয়তো এরকম হতে পারে যে চাচ্ছে না যে উনি এই গল্পগুলো বা এই ঘটনাগুলো আমার সাথে শেয়ার করুন। আমার যেটা মনে হয় এই ধরনের ঘটনা যেহেতু ঘটছে, সেহেতু এই ব্যাপারটা আজকে আপনি রেডি করে বলছেন, ফাইন, বাট আর কাউকে না বলাই ভালো। জিনিসটা আমার মনে হয় চেপে যাওয়াই ভালো, সিরিয়াসলি। আমরা এই টাইপের অনেক কিছু আমরা এক্সপিরিয়েন্স করি লাইফে, মাঝে মধ্যে মনে হয় যে এই জিনিসটা করা উচিত না, তারপরে আমরা করি। এই ধরনের এক্সপিরিয়েন্স আমাদের এই ভূত স্ট্রিমের মধ্যেই হয়েছে এবং আমরা ওটার জন্য পরে আমাদের সাফারও করতে হয়েছে, এরকম জিনিসও হয়েছে। তো যেটা বলুন যে আপনি তো মেইন ঘটনাটা বললেন না, ফাইন বলার দরকারও নাই, আমরাও চাই না আপনার বলুন, সব কিছু সবার জানার দরকার নাই। এবং আমার মনে হয় জিনিসটা আর কাউকে না বলাই ভালো, জিনিসটা অ্যাভয়েড করেন, জিনিসটা এখানে শেষ করে দেন আর কি। মাঝে মধ্যে লাইফে তো কত কিছু আমরা এক্সপ্লেন করতে পারি না, উল্টো পাল্টা, তো কি দরকার আরেকটা আনএক্সপ্লেন জিনিস লাইফে আনা। আমার সেটাই মনে হয় যে সেটাই। আমাদের সাথে জিবরান ভাই এসেছেন এবং শাকিব ভাই পৌঁছে গেছেন, সবাই আজকে এখন আমাদের সাথেই রয়েছেন। শুনবে এখন তাহলে আমরা কি করা যেতে পারে, কি করবো? প্রথমেই যেটা মানে গুড টু বি হিয়ার এগেন, মানে আবার সিস্টেমের সাথে আবার
ভূত এফএমে এসে অনেক ভালো লাগছে। একটা মাস অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম ভূত কাজই, বাট আমার কাজ দুটো কাজ ছিল, কাজ দুটোর মাঝখানে অনেক বড় একটা গ্যাপ ছিল, যে কারণে আমি আসতে পারছিলাম না। তো আমার এখন তারপরে যদি আমি এক সপ্তাহের মধ্যে একটা কাজ সেরে আবার ঢাকায় এসে আবার 2 সপ্তাহ পরে যাই, ওটা আমার জন্য খুব একটা ভালো সলিউশন না আর কি। তো এই কারণে মাঝখানে আমি 2 সপ্তাহ ছিলাম, কোনো কাজ ছিল না। বাট দেন এগেন লাস্টে আবার একটা কাজ ছিল, সিরিয়াস দরকারি একটা জিনিস ছিল, ওটাও সেরে এসেছি। তো মোটামুটি এখন এতটুকু বলতে পারি আমরা যে আমাদের একটা ইনভেস্টিগেশনের একটা বড় একটা পার্ট আমরা মোটামুটি সলভ করতে পেরেছি, এবং যাবতীয় এক্সপিরিয়েন্স তো এখানে হয়েছে, খুবই ইন্টারেস্টিং। এগুলো নিয়ে ডেফিনেটলি আজকে আমরা আলাপ করবো একটু পরে। ওকে শাকিব ভাই, আমি তো বারবার করে বলতে সুমন ভাই আসলে আমি আর কোনো কথা বলবো না, আমি একদম আমি আজকে জাস্ট নীরব দর্শক আর কি। অ্যাজ আই সেড, মানে হয়তো সুমন ভাই 4-5টা শো মিস করেছেন, বাট আমার কাছে মনে হচ্ছে 12-14টা শো অনেক কথা বলতে হয়েছে। আপনার পরিচয়টা আমি আসলে বলে আমি এসএমএস সাধারণত পাঠাই হচ্ছে ওল্ড টাউন নামে। আচ্ছা, ওল্ড টাউন নামে পাঠাই। আমি টেলিকমিউনিকেশন নিয়ে কাজ করি, মেইনলি হচ্ছে নেটওয়ার্কিং। তো ওটাই উনি বলছিলেন যে এটা আমার ভুল হতে পারে না যে আমি একটা এসএমএস কে পাঠালো এটা সে বুঝবেন। আমাকে যখন বারবার করে এটাই বলছিল, যে যখন তার সাথে আমার ফোনে কথা হচ্ছিল তখন তিনি বারবার করে বলছিলেন যে এটা তো আমার না বোঝার কোনো কারণ নেই। আমার খালি সুমন ভাই যেটা বললেন যে এই জিনিসটা না বলাই বেটার বা শেয়ার না করাটাই বেটার। সুমন ভাই রাইট। আমরা কয়েকদিন আগে আমাদের বেশ একটা সবার উপর দিয়ে ঝড় গেছে একটা, বিকজ একটা জিনিস আমরা বুঝছিলাম যে এটা করা ঠিক হবে না, বা ভূতিত্র কাজ তারপরে করেছি, করে একটু আমাদের বেশ ঝামেলা গিয়েছে। কিন্তু আমার তো মনে হয় যে শেয়ার করাই ভালো। মানে আমি বলি কেন, বিকজ ভূত জিন যেটাই বলি, ওদের যখন আমাদের সাথে একটা রিলেশনশিপ হয়ে যায়, ওই রিলেশনশিপে ওরা যদি ডমিনেন্স নিয়ে নেয় তখন কিন্তু একটা প্রবলেম হয়। অ্যান্ড আই ফিল ওই ডমিনেন্স কমানোর জন্যই তখন একটু প্যারা খায়ও যদি কিছু একটা করা যায়, ওটা কিন্তু বেটার। আপনি কিছু একটা বলেন। আমি বুঝতে পারছি তুমি যে পয়েন্ট থেকে বলতে, বাট ব্যাপারটা হচ্ছে যে এখন এই যে প্যারা খাওয়া এই ওয়ার্ডটা ইউজ করি, প্যারা খাওয়াটাকে কিভাবে নিতে হবে সেটা হচ্ছে কথা। আমরা কিন্তু জানি না কে সেটা হ্যান্ডেল করবে। ছোটবেলায় আমি যখন অনেক ছোট স্কুলে ছিলাম তখন একবার আমাদের দেশে বেরিয়ে গেছিলাম, ওইখানে একটা শ্মশান ঘাট ছিল, ওটা ইয়ের পাশে। তো আমার ফ্রেন্ডরা গেছিল আমার সাথে। আচ্ছা, ওরা বললো যে বাজি লেগে আমি যেতে পারবো কিনা ওখানে থাকতে। আচ্ছা, আমি রাতে গিয়েছিলাম, আমি অনেক ভয় পেয়েছিলাম, বাট আমি গিয়েছিলাম। বাট মানে এখন যদি বলতো ডেফিনেটলি বলবো যে আমি যাবো, বা এখন যদি আমাকে এই ভূত বলি বা জিন বলি অথবা সুপার ন্যাচারাল কোনো এন্টিটি কেউ যদি আমাকে কিছু করতে মানা করে, আমি অবশ্যই ওটা করবো। আচ্ছা, আমি করবো, কজ আমার নিজের উপর অতখানি কনফিডেন্স আছে যে আমি এটা হ্যান্ডেল করতে পারবো। কজ অনেক বাজে জিনিস আমরা লাস্ট 1.5 বছরে হ্যান্ডেল করেছি। কিন্তু সবাই তো অ্যাকচুয়ালি যাদের এটা প্রথম এক্সপিরিয়েন্স তারা তো অ্যাকচুয়ালি জানে না এটা হ্যান্ডেল করা তার পক্ষে পসিবল কিনা। অনেকে তো অনেক ছোটখাটো ব্যাপারেও হয়, মানে ভয় পায়। মানে আমি আমার নিজের পার্সোনাল একটা কথা বলি, টাওয়ার অফ সাইলেন্স একটা গল্প, এই গল্পটা বলা হয় নাই, এটা অনেক জায়গায় একটা গল্প শুনেছিলাম। গল্পটা ছিল এরকম, এটা একটা গল্প, মানে এটা সত্যি ঘটনা, বাট আমার শোনা আরেকজনের কাছ থেকে। এটা আমি খুব ভেগভাবে ঘটনাগুলো জানি, আমি জানি না, যতখানি মনে আছে বলছি। ইউরোপের কোন একটা কান্ট্রিতে কোন একটা জার্নালিস্ট, সে একটা গ্রামের একটা রিচুয়াল আছে, রিচুয়ালটা নিয়ে একটা মানুষ মারা গেলে তারা ডেড বডি কিভাবে ইয়ে করে আর কি। হ্যাঁ, এটা নিয়ে একটা স্টোরি লিখতে যাবে আর কি। তো ঘটনাটা হচ্ছে যে একটা গ্রামে একটা টাওয়ার আছে, লম্বা একটা উঁচু টাওয়ার টাইপের, মানে ইট দিয়ে বানানো একটা লম্বা একটা কিছু। ওটার ভিতর, ওটার নাম হচ্ছে টাওয়ার অফ সাইলেন্স। তো এই টাওয়ার অফ সাইলেন্সের ভেতরে কেউ যদি মারা যায় তখন ওর ডেড বডিটা ভিতরে একটা বেদি টাইপের আছে, ওখানে ডেড বডিটা রেখে তারপরে চলে আসে। আচ্ছা, ডেড বডিটা ওইখানেই থাকে, ওরা অ্যাকচুয়ালি কবর দেয় না, তাহলে এইভাবেই রাখে। তো টাওয়ার অফ সাইলেন্সের ভিতরে ডেফিনেটলি মানে মরা মানুষ ওখানেই পৌঁছে পরে হাত দিয়ে, মানে আসলে আমি এটা জানতাম যে পেরুতে এরকম কিছু যে পিরামিডের উপরে রেখে দিত, কঙ্কাল হয়ে যায়, এরকম একটা ব্যাপার ছিল। তো সে এই টাওয়ার অফ সাইলেন্স একটু লেখালেখি করবে, একটা জার্নালিস্ট একটা লেখা লিখবে, এই কারণে সে ওখানে গিয়েছে। যাওয়ার পর সে ওখানে থাকলো, 1 দিন 2 দিন থাকলো,
তো মানুষজনের কাছ থেকে যাবতীয় কোশ্চেন করছে যে কিভাবে কি করো তোমরা না করো এগুলো জিজ্ঞেস কষ্ট। ও এখানে আবার একটা ব্যাপার আছে, টাওয়ার অফ সাইলেন্সে কেউ যদি মারা যায়, সে গ্রামের কোনো একজন মারা গেল, তার ডেড বডিটা ভিতরে নিয়ে যেতে পারবে হচ্ছে একমাত্র ওর খুব ক্লোজ যে মানুষটা, মানে যে মারা গেছে তার খুব ক্লোজ আত্মীয় বা ফ্রেন্ড, মানে যে সবচেয়ে ক্লোজেস্ট, তার ভেতরে যেতে হবে ডেড বডিটা নিয়ে। কিন্তু সে একাতে পারবে না, সাথে ওরা বোধহয় দুইজন কুলি, মানে দুজন লোক যারা ক্যারি করার জন্য, ওদের কাজ হচ্ছে গিয়ে বডিটা ভিতরে নিয়ে যাওয়া। তো এইসব ইনফরমেশন সে নিচ্ছিল এবং ওই সময় একজন মারা গেল। মারা যাওয়ার সাথে সাথে আমি বলছিলাম ওইখানে এইসব ইনফরমেশন নিতেও সে এক খুব বয়স্ক এক ভদ্রমহিলার কাছ থেকে, ওই দুই একজন মহিলা, সে একা থাকতো, তার সাথে জার্নালিস্টরা খুব খাতির হয়ে গেল। তারপর ওর বাসাতে সে থাকা শুরু করলো, ওর বাসাতেই থাকতে দিল এবং সে যাবতীয় ইনফরমেশন নিত ওর কাছ থেকে। তো এইসব ঘটনা ঘটতে ঘটতে কেউ তার মারা যাচ্ছে না, তো সে গিয়ে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছে না, আর সে চাইলেও ঢুকতে পারবে না সেটা। তো বুড়ি মহিলা, তার আবার কোনো বাচ্চা টাচ্চা কেউ ছিল না, আত্মীয় স্বজন কেউ ছিল না। তো সে ওই জার্নালিস্টকে তার নিজের ছেলের মতনই ওর বাসায় রাখলো। আর ও থাকতে থাকতে ভালোই লাগছিল। 5 দিন গেল, 7 দিন গেল, 8-10 দিন যাওয়ার পরে হঠাৎ করে মহিলা মারা গেল। মারা যাওয়ার সাথে সাথে এখন তাকে তো টাওয়ার অফ সাইলেন্সে নিতে হবে, কিন্তু কারো একজনের যেতে হবে, ছেলের মধ্যে আছে। এখন কে নিয়ে যাবে, কেউ নেওয়ার নেই, কোনো আত্মীয় স্বজন ফ্রেন্ড কেউ নেই, একা থাকতে। তখন সবাই বলে যে তুমি তো লাস্ট 10 দিন তার সাথে ছিল, তুমি নিয়ে যাও। তো ও বললো যে আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাবো, অসুবিধা নেই। আর ওর একটু মন খারাপ, মহিলার সাথে তারও খুব ভালো একটা সম্পর্ক হয়েছিল, তো মন খারাপ মানে স্বাভাবিক ভাবে। তো তখন ওই যে দুজন লোক বডি ক্যারি করে সে সাথে গেল, গিয়ে দেখলো যে ভিতরে এরকম একটা বেদির মতন আছে, একটা টাওয়ার, এবং উপরে খোলা, মানে কোনো ছাদ নাই, একটু লম্বা একটা গোল শেপের লম্বা একটা টাওয়ারের মতন, উপরে কোনো ছাদ নেই, মাঝখানে বেদিটা রাখা। ওই বেদির ওখানে অনেক কঙ্কাল টঙ্কাল পড়ে আছে অলরেডি, মাটিতে তো অনেক কঙ্কালের জিনিসপত্র পড়া হাড্ডি। তো ওইগুলো দেখলো, ও মনে মনে সব পয়েন্ট করে যেগুলো সে লিখবে। তো তারপরে ডেড বডিটা ওখানে রাখা হলো, ওখানে রাখলো, রাখার পরে চলে আসলো। আসার পরে তখন বললো যে তার কাজ শেষ, মানে এখন ওই মহিলাও নাই, মারা গেছে, তো এখানে তার থাকার কোনো কারণ নেই। তো সে তখন চলে গেল। চলে যাওয়ার পর সে লেখাটা যখন প্রায় ফাইনাল করে ফেলছে, যখন এডিটরের কাছে দিবে, তখন দেখলো যে তার 2 একটা কোশ্চেন রয়ে গেছে, যে এটা কি ওটা কি, একটা জিনিস এডিটর থেকে জিজ্ঞেস করেছে তুমি এগুলো ক্লিয়ার করো। তখন সে বললো যে আচ্ছা এটা তো আমি জানি না, আমি ঘুমেছিলাম, তারপরে আমার জানা নেই। তো তখন সে ডিসিশন হলো সে আবার ব্যাক করবে। সে তখন আবার ওই গ্রামটাতে ব্যাক করলো। ব্যাক করার পরে যেটা হলো যে গিয়ে দেখে যে কোইন্সিডেন্স, সেদিন একজন লোক মারা গেছে। এটা মানে মাসখানেক পরের কথা, সেদিন একজন মারা গেছে এবং তাকে তখন ওরকম নিয়ে যাওয়া হচ্ছে টাওয়ার অফ সাইলেন্সে। তো তখন সে সাথে সাথে গেল ওই টাওয়ার অফ সাইলেন্সে, কিন্তু ভিতরে তো সে ঢুকতে পারবে না, সে কেউ না, সে ঢুকতে পারবে না। যখন ডেড বডিটা নিয়ে যখন ঢুকলো ওরা, সে বাইরে দাঁড়িয়ে আছে, বাইরে অন্যান্য অনেক লোক দাঁড়ানো, হঠাৎ করে শুনে যে ভিতর থেকে অসম্ভব জোরে চিৎকার, একটা ভয়ঙ্কর চিৎকার। এবং সাথে সাথে দেখা গেলো যে ওই যে রিলেটিভটা গিয়েছিল, আত্মীয় বা সে দৌড় দিয়ে বের হয়ে আসলো, আরেকজন যে ক্যারি করছিল, দুজনের মধ্যে একজন দৌড় দিয়ে বের হয়ে আসছে, আরেকজন নাই। এবং তখন বলে কি হয়েছে, কেউ কোনো মানে ওরা পাগলের মতন চিৎকার করতেছে। তখন সে তো এগুলা কুসংস্কার একটু কম জিনিস রয়েছে, সে এসেছে শহর থেকে, একটা গ্রাম, সে তখন দৌড় দিয়ে সে ভিতরে ঢোকার পরের সিনটা হচ্ছে যে দেখা যায় বেদির উপরে যে মহিলাটা মারা গিয়েছিল সে বসে আছে, তার দিকে তাকানো, তার দিকে মুখ ঘুরানো এবং বসা, এবং তার কোনো চোখ নাই, মানে তাকানো মানে ফেসটা তার দিকে, এবং চামড়া টামড়া সব গোলে টোলে, মানে পুরো মানে হাড্ডি দেখা যাচ্ছে হালকা, সে বসে আছে পুরো স্ট্রেট ভাবে। ওটা দেখে তখন সে ফেন্ট হয়ে যায়। তারপরের ঘটনাটা সে আমাকে বললো যে লাস্টের ঘটনাটা হচ্ছে যে তার 3-4 দিন পরে তার জ্ঞান ফিরে, সে শহরে একটা হসপিটালে, এবং সে তারপরে টাওয়ার অফ সাইলেন্সের এই ঘটনাটা লিখেছিল। সে আর ডিটেল আর এটা নিয়ে এক্সপেরিমেন্ট করেনি। তো এই গল্পটার কথা এখন এই কারণে বললাম যে এই যে ওই দুজন যে ডেড বডি নিয়ে ঢুকেছিল, একজন কিন্তু ওখানে মারা গেছে। সে যখন দেখছে যে পরিচিত এই মহিলা
মারা গিয়েছে কয় মাস আগে, সে ওখানে বসে আছে, তাদের দিকে তাকিয়েছে। তো একজনের সাথে সাথে হার্ট অ্যাটাক হয়ে গেছে কিন্তু, আর একজন দূরে বেঁধে আসছে, আর সে কিন্তু পেন্ট হয়ে গেছিল। সে কিন্তু অনেক শিক্ষিত, সে অনেক বেশি ভয় পাশে। তো এই গল্পটা বলার কারণে এটাই যে একজন মানুষ এইসব ধরনের সিচুয়েশন কিভাবে নিবে আমরা কিন্তু বলতে পারি না, মানে একজন এক এক ভাবে নেয়। আমি একটা ছোট্ট ঘটনা বলি যে আমাদের দেশের বাড়ির দিকে 71-এর পরে, এটা আমি এর আগের এপিসোডে বলেছিলাম নাকি আমার মনে নাই। যুদ্ধের পরে একটা সময় আমাদের গ্রামে জঙ্গলের মধ্যে দেখা যেত যে একটা আলো নাড়াচাড়া করে এবং একটা মেয়ের কান্নার আওয়াজ পাওয়া যায়, একটা আলো ঘুরে বেড়ায়। এটা নিয়ে সবাই অনেক ভয় পেত। তারপরে আমার বাবা তারপরে আমার চাচা, এরা কয়েকজন মিলে গ্রামে প্রথমদের কিছু লোক নিয়ে তারা এটা ইনভেস্টিগেট করতে পারবে যে কি ব্যাপার। তারপর বের হয় যে ওখানে একটা মহিলা ছিল যার 71-এ তার ছেলেটা মারা গিয়েছিল। মারা যাওয়ার পরে মহিলা একটু পাগল টাইপের হয়ে গিয়েছিল। সে রাতে হারিকেন নিয়ে তার বাচ্চাকে খুঁজতে আর টানতো। তো মানুষজন কিন্তু এটা দেখে অনেক ভয় পেয়েছে, অনেকে ফেল হয়ে গেছে, অনেক কিছু হয়েছে। এটা কিন্তু কোনো ঘটনাই না, খুব সিম্পল একটা ঘটনা, খুবই ন্যাচারাল, খুবই দুঃখজনক একটা ট্র্যাজিক একটা ঘটনা, কিন্তু মানুষজনকে এতেও ভয় পায়, অথচ কিছুই নেই। তো কে কিভাবে কোন জিনিসে ভয় পাবে এটা আমরা বলতে পারি না। যেই কারণে আমি বলছি যে কারো যদি এই ধরনের কোন একটা এক্সপিরিয়েন্স হয় এবং তার যদি কোনো কারণে মনে হয় যে এটা আমাকে কোন একটা সাইন দিচ্ছে বা কেউ আমাকে ইনডিরেক্টলি বলছে যে তুমি এটা করো না, যদি মনে হয় যে না এটা আমার করার হ্যান্ডেল আমি করতে পারবো নাকি সন্দেহ আছে, তাহলে করার দরকার নেই। আর যদি মনে হয় যে না মুসলিম পারবো তাহলে করবো, এটা তার ব্যাপার। বাট আমি বলবো যাদের সন্দেহ আছে এটা নিয়ে না ঘাটাঘাটি করাই ভালো, সেটা মনে হয়। কারণ আমার মনে হয় একবার নিজেকে যদি প্রুভ করতে পারে যে আমি এটা হ্যান্ডেল করতে পারবো তাহলে করবো, কোনো অসুবিধা। আমরা কিভাবে আমরা ভৌত সিস্টেমটা তো এভাবে শুরু হয়েছিল। উল্টা আপনার কি মনে হয় করতে পারবেন? আপনি কি মনে হচ্ছে যদি আপনাকে জিজ্ঞেস করি যে আলটিমেটলি আপনি বলুন যে আসলে এরকম অভিজ্ঞতা বিভিন্ন সময় হয়েছে। তো ওগুলো আমি ট্যাগিং করেছি এবং ট্যাগিং করেই এখানে আসা। তাহলে বলেন আর কি আসতে বলে আসলেন না, অসুবিধা নেই, চলে আসছে, বলেন। এতক্ষণে আমার মনে হয় যে কি এখন কি মনে হচ্ছে বলবেন? ওই ঘটনা ছাড়া আমি বিভিন্ন অন্যান্য যে ধরনের ঘটনাগুলো আছে সেগুলো বলতে পারি। আচ্ছা, প্রথমে শুরু করি হচ্ছে আমার ছোটবেলা নিয়ে। আচ্ছা, আমার ছোটবেলা খুব রেস্ট্রিক্টেড কেটেছে। তো আমার যে বাড়িটা ছিল বাড়িটা ছিল পুরনো একটা বাড়ি, যেটা আমার আব্বা কিনে নেন, সেটা জমিদার বাড়ি ছিল। আচ্ছা, তো একটা রুম আমি পাই থাকার জন্য। তো সেই তখন ক্লাস 6 বা 7 এইরকম সময়টুকু। তো সেই সময়টা আসলে বয়সন্ধিকাল, অনেক ধরনের চেঞ্জ হয়, অনেক ধরনের দুষ্টমি বা তো যেটা হতো আমার যে কোনো কারণে কোনোভাবে যদি আমি কোনো কাজ করতাম বাইরে, যেটা আসলে আনএক্সপেক্টেবল টু বড়দের, আপনাদের যারা সিনিয়র ছিল, আমি ওই রাতে ঘুমানো আমার পক্ষে ওই রকম সম্ভব হতো না। প্রচন্ড ভয় আমাকে ধরত এবং যেটাকে বলে বোয়াল ধরায় বলে বা এরকম এই ধরনের প্রবলেম হতো। কোন একটা অকারেন্স করে যদি আমি বাসায় ফিরতাম এবং ওইরকম ঘুমাতাম, মানে কোনোভাবেই ঘুমাতে পারতাম না। কিন্তু সেই রাতগুলো কিন্তু আমি পার করেছি, ওইরকমই পার করেছি। ওকে, এটা একটা ব্যাপার। একটা ব্যাপার যে ওই রুমটাতে যদি কখনো গেস্ট আসে তো ওই রুমটা ইউজ করতে দেওয়া হতো। আমি তখন শেয়ার করতাম অন্য ভাই বোনদের সাথে। তো ওই রুমে যেসব গেস্ট থেকেছেন তারা দ্বিতীয়বার আর ওই রুমে থাকতে চাননি, কখনো ফিরে আসেননি। কেউ কেউ তাদের এক্সপিরিয়েন্স বর্ণনা করে গেছেন এবং কেউ পুরোপুরি চেপে গেছেন এবং একসময় দেখা গেছে যে তাদের সাথে আমাদের অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে। আচ্ছা, মানে কেউ আর পরে ওইটা বলেনি যে কি হয়েছে? রাইট। ওই ঘরে আসলে কি হতো আপনি কি জানেন বা এরকম? একটা ঘটনা বলি। ওই রুমটা আসলে ড্রয়িং
কাম আমার বেডরুম ছিল। তো সোফা আছে এবং আমার বিছানাতে এই আছে, বালিশ আছে। তো একদিন আমার আম্মা আমার খুব বকা শুরু করলেন। কি ব্যাপারটা হচ্ছে যে সমস্ত বালিশ কুশন সবগুলো মেঝেতে ফেলা। একটা কুশন উড়ে যেতে পারে না, কোনোভাবে পসিবল না যে উড়ে যাওয়া, কিন্তু সেটা মেঝেতে ফেলা, এলোমেলো করা। আচ্ছা, এটা আপনি করেননি? আমি করিনি, বা অন্য কেউ করেনি? অন্য কেউ। তখন আমি এবং আমার আম্মা ছাড়া বাসায় কেউ ছিল না। তো আম্মা সরাসরি আমাকে ধরল যে এটা তোর কাজ। আমি যতই ডিনাই করি ততই মা এটা মানতে রাজি না, কারণ উনিও করেননি। স্বাভাবিকভাবে এটা তো মানবেন না উনি। মানে এরকম কি হয়েছে আপনার যে আপনি সাধারণত কোনো সময় এরকম হয়েছে যে একটা কাজ করেছেন কিন্তু পরে আবার ভুলে গেছেন? না, এই ধরনের ঘটনা খুব আমার মনে পড়ে না যে ভুলে গেছি, সত্যি যদি ভুলে দিয়ে থাকি। আচ্ছা, সেটাই। তারপর আরেকদিন একটা ঘটনা ঘটেছে, আমি তখন বাসায় ছিলাম না। তো আম্মা আমার ওই রুমটা একটু চেক করে গুছিয়ে উনি রান্নাঘরে চলে গেছেন। তো পরবর্তী রান্নাঘর থেকে বের হয়ে যখন উনি অন্যদিকে যাচ্ছিলেন, তখন উনি দেখতে পাচ্ছেন মানে কোন একটা মনে হলো যে আমি ফিরে এসেছি, বাসায় ফিরে এসেছি। কৌতূহলী হয়ে উনি রুম গেলেন, দেখি কেন ফিরে আসলো, তো কলেজ যাওয়ার কথা, স্কুলে যাওয়ার কথা। তো যে দেখেন যে দেয়ালে যতগুলো পোস্টার আছে, মানে ক্যালেন্ডার, সেটা অনেক আগের কথা, তখন ক্যালেন্ডার ছবি ছিল, ছবি থাকতো, মানে জন্তু জানোয়ারের ছবি আঁকা যেসব ক্যালেন্ডার বা ছিল সেগুলো উল্টানো। এবং কুশন বা বালিশ না, কুশনে স্পেশালি আঁকা ছিল, কার্টুন বা বিভিন্ন হাতে শুয়ে কাজ করা, কুশনের কাজ করা। তো সেগুলো পুরোটা উল্টানো, সব ছবিগুলো উল্টে গেছে, মানে উল্টানো মানে হচ্ছে একদিকে সাদা একদিকে বিছানার কাভারটা উল্টানো, তারপরে ছবিগুলো উল্টানো, এরকম টাইপের কিছু একটা এরকম। ওকে, এটা তো বেশ অন্যরকম একটা কথা মনে হচ্ছে। উল্টানোর ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। এই উল্টো ছবি, উল্টো জিনিসপত্রের সাথে আমরা এখন পর্যন্ত রিসার্চ করে যা বের করতে পেরেছি, মানে সাক্ষাৎ শয়তান যেটা বলে, মানে ডেভিল ওয়ার্শিপ করা বা ডেভিল টাইপের কিছু যদি আমরা কিছু দেখি, সেখানে উল্টো ব্যাপারটা থাকে আর কি। এই যে বাসাটাই ঘটনাটা ঘটেছিল, ওর বাসাটা কি এখনো আছে? আনফরচুনেটলি আসলে ওটা ভেঙে ফেলা হয়েছে। এবং মজার জিনিস হচ্ছে যে আমি এখন যে অংশ আছি ঠিক ওই জায়গাটাতেই ফিরে এসেছি। মানে আমি অনেকদিন দেশের বাইরে, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ছিলাম, কাজে গেছে না। পরে এখন নতুন করে বিল্ডিং করা হয়েছে, তো যে অংশটুকু, যে বেডরুমটা অ্যালোকেট করা হয়েছে আমাকে, ওটাই ওই পজিশনে আমি। ওইখানেই এখন অ্যাপার্টমেন্ট উঠেছে এবং আপনার যে রুমটা হচ্ছে ওই আগের বাসা ছিল ওই জায়গায়। আপনি কোন ফ্লোরে আছেন এখন, আর আগে ওই বাসাটা কোন ফ্লোর ছিল? আমি আছি এখন থার্ড ফ্লোরে, চারতলাতে। আগে বাসাটা কি একতলা ছিল না দোতলা ছিল? তিনতলা ছিল। তিনতলা ছিল। আপনার নিচের তলায় কে থাকে এখন? থাকে মানে নাম জানা তো এই মুহূর্তে হচ্ছে ডুপ্লেক্স। আচ্ছা, নিচে হচ্ছে আম্মা এবং আমার ছোট। এখন ওখানে কোনো সমস্যা হয় না? এখন এই ধরনের কোনো মানে সরাসরি কোনো সমস্যা হয় না। সেই সমস্যাগুলো তো বাসাতেই হয়েছে, যে লিখতে গিয়ে কাগজ কলম খুঁজে না পাওয়া, তারপর লিখার মাঝখানে SMS পাওয়া, এগুলো কিন্তু আবার ওইখানেই হচ্ছে। এই টাইপের জিনিসপত্র তো অ্যাকচুয়ালি কি বলবো, আমি যেটা বলবো যে এই টাইপের সিনারিও আমাদের মানে এরকম হয়েছে যে আমরা স্পেসিফিক একটা বাসাতে যাচ্ছি ইনভেস্টিগেশনের কারণে, আমরা যাব কিন্তু আমরা অনেক সিগন্যাল পেয়েছি যে না এখানে যাওয়া ঠিক না। এই ধরনের ঘটনা কিন্তু আমাদের মধ্যেই হয়েছে। ইভেন এরকম একদিন ঘটনা ঘটেছে যে
জিব্রানের মা আন্টি উনি কল দিয়ে বলেছে বাসায় আসতে। আমরা তখন জানছিলাম স্পেসিফিক একটা জায়গায়। তারপরে বাসায় যাওয়ার পরে উনি বলেছে দেখো বাবা তোমরা তো এরকম খারাপ একটা জায়গায় যাচ্ছ। ফার্স্ট ইনভেস্টিগেশন রাইট, আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন অফিসিয়াল ইনভেস্টিগেশন। আমরা যাচ্ছিলাম তখন আঙ্কেল কল দিয়ে বলে যে আসতে গেলাম, আন্টির সাথে কথা হলো। আন্টি বললো যে উনি একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নটা কি উনি এখনো আমাদের বলেনি। বাট উনি এই কথা বলে যে স্বপ্নটা কি হবে এটা আমি তোমাদের বলতে পারবো না, বাট আমি এতটুকু জানি তোমরা একটা খারাপ জায়গায় যাচ্ছ, তো তোমাদের প্রিকশন নেওয়া উচিত, তোমরা এখন ওখানে যাও না। তোমরা উনি একটা স্পেসিফিক একটা জায়গার কথা বলেছিল যে ওখানে একজন লোক আছে, তার সাথে গিয়ে দেখা করো। স্বপ্নে কোনো একটা সিগন্যাল কিছু একটা পেয়েছে। এবং জিনিসটা আমরা সিরিয়াসলি নেই না নেই ওই কারণে না, জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছিল দেখে আমরা পরবর্তীতে ওই বাসায় না গিয়ে আমরা অন্য জায়গায় গিয়েছিলাম। এবং এই স্পেসিফিক যে বাসাটার কথা বলছি, এই বাসার সেকেন্ড টাইম আমরা যখন যাওয়ার অ্যাটেম্প নিলাম তখন হাইওয়েতে রাত 12টার সময় আমাদের গাড়ি নষ্ট হয়ে যায়। সারা রাত আমরা একটা জঙ্গলের ভিতরে বসেছিলাম। অনেক অনেক ঘটনা আছে, এগুলো আমাদের সামনের পিছনে দেখা যাবে। বাট এই ধরনের সাইন, এই ধরনের সিগন্যাল আমার মনে হয় মাঝে মাঝে আমরা পাই। এখন আমরা কে এটা কিভাবে নিব সেটা তার নিজের ব্যাপার। বাট আমাদের লেটলি আমাদের যেসব এক্সপিরিয়েন্স হয়েছে আমরা খুবই সিরিয়াস ভাবে খুবই সিরিয়াস ভাবে নিই, যে কারণে আমরা তো এই টাইপের ঘটনা ঘটলে তখন আমরা বলি যে আগে থেকে একটু প্রিকশন নিয়ে রাখা ভালো। এখানে প্রিকশন নেওয়ার দরকার আছে। আমরা সিরিয়াসলি নেই, বাট উই অলসো ডু ইট। But because আমরা আমরা এখন আমার প্রফেশনাল বলি আর যে বলি, মানে আমার কথা একটি সেটা হচ্ছে যে আমরা জিনিসটা করছি এটা আমরা দেখি আমরা করছি। আমি এখন আমরা যদি বলি যে এখন সবাই করো তাহলে হবে না, সেটা আসলে না। বিকজ আপনি মানে we're all single unfortunately and you know we আমাদের প্রথম থেকেই লাইফস্টাইল একটু ডিফারেন্ট ছিল। আমরা আসলে এরকম রেসপন্সিবল বা সকালে অফিস যাই এরকম না আমরা। মানে আমার কথা কালকে ধরেন 3 জন গায়ক হয়ে গেলাম, তেমন কিছু হবেও না, তেমন কিছু হবে না, অ্যালবাম পাবে না আর কি। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সবার তো অ্যাকচুয়ালি এগুলো করা পসিবল না, সবার রাতে প্রোডাক্ট টাইম সবার টাইম হয় এটা পসিবল না। সো এখন এই টাইপের জিনিসপত্র হলে আমার মনে হয় যে যদি নিজের উপর কনফিডেন্স থাকে তাহলে আগানো উচিত, আর না হলে আমার মনে হয় জিনিসটা খুব ভালো হয় যদি আমাদের কাছে ট্রান্সফার করে। মানে আমরা রেডি, আমরা যে কোনো জায়গায় যেতে রাজি আছি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা এরকম একটা কুয়ার নিচেও আমরা নেমেছি যেখানে মানুষজন নামলে নাকি আর উঠে না, মারা যায় ভিতরে। আমাদের অক্সিজেন সিলিন্ডার মাস্টার্স নিয়ে আমাদের নামতে হয়েছে, কিন্তু আমরা নেমেছি দেখার জন্য যে কমি না গেছে কি আমি নামছিলাম। ওই ব্যাপারটা হচ্ছে ওইটাই যে আমরা করছি ফাইন, মানে আমরা নিজেদের ঢোল নিজে পিটানোর জন্য এগুলো বলছি না, বলছি যে অ্যাকচুয়ালি একটু হলে এক্সপিরিয়েন্স থাকা উচিত এসব জিনিস হ্যান্ডেল করতে। ওনাকে আমি এই কারণে জিজ্ঞেস করলাম যে উল্টা ছবি উল্টা ছবি পিটবি কিন্তু এই টেবিলের সাইন এগুলো। সো এখন কিছু হয় নাকি? এখন যদি এই ছোটখাটো ওই যে ইয়ে খুঁজে না পাওয়া এগুলো ছোটখাটো এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, হলে এগুলো যে প্রথম দিকটা একটা সাইন, এটা নিয়ে আর ফার্দার প্রসিড না করলেই চলবে, আমার মনে হয় না প্রবলেম। তো আমরা মনে হয় একটা ব্রেকে যাই না, আমরা একটা ব্রেকে যাই এবং ব্রেক থেকে ফিরে আসার পরে আমাদের তো SMS, আমি তার আগে SMS করার নিয়মটা বলে দিই। এবং ওই যে এই ধরনের কোনো কিছু যে আপনি সমস্যা মনে করছেন শেয়ার করতে, সেটা আপনি ইচ্ছা করে ট্রান্সফার করে দিতে পারেন আমাদের কাছে। এবং সেজন্য